আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জুলাই পদযাত্রায় হামলার ঘটনায় হবিগঞ্জ জেলা ছাত্র দলের সভাপতিকে প্রধান আসামি করে 11 জনের বিরুদ্ধে এনসিপির মামলা। দ্রুত হামলাকারীদের গ্রেফতার দাবি নাহিদের। প্রধানমন্ত্রী দিল্লি সফর হচ্ছে কিনা পর্যালোচনা করছে সরকার। ভারতীয় হাইকমিশনারের সাথে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী। স্বার্থের ভিত্তিতে ঢাকা দিল্লি সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়। দলীয় লোক নিয়োগে ব্যাহত হচ্ছে ইসির স্বাধীনতা ও নিরপেক্ষতা, অভিযোগ জামায়াতের। স্থানীয় নির্বাচনে বিধিমালা সংস্কারে দলের 9টি প্রস্তাব। এবং কাটছেই না গ্যাস সংকট, রান্নায় চরম ভোগান্তিতে নগরবাসী। শিল্প কারখানা ও বিদ্যুৎ উৎপাদন ব্যাহত। আগামী বুধবার নাগাদ পরিস্থিতি উন্নতির আশা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হবিগঞ্জে জুলাই পদযাত্রায় হামলার ঘটনায় জেলা ছাত্র দলের সভাপতিকে প্রধান আসামি করে 11 জনের বিরুদ্ধে মামলা করেছে এনসিপি। জেলার বাহুবল থানার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের করেন তারা। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিরোধী দলের মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত হয়ে আসছে। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি। এদিকে জাতীয় নাগরিক পার্টি, ছাত্রদল ও যুবদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে দিনভর থমথমে পরিস্থিতি বিরাজ করে হবিগঞ্জে। পৌর এলাকায় জারি করা হয় 144 ধারা। হবিগঞ্জ প্রতিনিধিকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন একরামুল হক সায়েম। পুলিশের ব্যারিকেড, তীব্র বাকবিতণ্ডা, চরম উত্তেজনার মধ্য দিয়েই জুলাই পদযাত্রায় হবিগঞ্জের পথে রওনা দেন এনসিপি নেতারা। শ্রীমঙ্গলে পুলিশের বাধা উপেক্ষা করে এক পর্যায়ে হবিগঞ্জে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। সন্ধ্যার পর বাহুবল থানার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে জুলাই পদযাত্রার হামলার ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতিকে প্রধান আসামি করে 11 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন এনসিপি নেতারা। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এখানে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি কটূক্তি করেছে, এটা বলেছে সেটা বলেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি অথবা আমাদের দলের যে কেউ যদি প্রচলিত আইন বিরোধী, আইন লঙ্ঘন করে কোনো বক্তব্য দেয়, আইন অনুযায়ী তার ব্যবস্থা হবে। যদি রাজনৈতিক মূল্যবোধ বিরোধী কোনো বক্তব্য দেন, সেটার বিচার জনগণ করবে। ভোটে জনগণ রায় দেবে, জনগণ সেটা বিচার করবে। কিন্তু ছাত্র দলের বা বিএনপির বা কোনো সন্ত্রাসী তো সেটা বিচার করার কোনো এখতিয়ার নাই। সংবাদ সম্মেলনে পুলিশের নিরপেক্ষতা ও সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন বিরোধী দলীয় চিফ হুইপ। পুরা জিকে গৌস উনি যে সন্ত্রাসী ছিলেন বা সন্ত্রাস পালেন, সন্ত্রাসীদেরকে আশ্রয় দেন, এটা হবিগঞ্জের মানুষ জানতো এতদিন। গতকাল এটা পুরো বাংলাদেশ জেনেছে এবং আজকে এটা পুরো পৃথিবী জেনেছে। ফলে এই সরকার কিভাবে বিরোধী দলের সাথে ট্রিটমেন্ট করে, অপোজিশনকে মত প্রকাশের অধিকার যেখানে সংকুচিত হয়ে যাচ্ছে, এটা আজকে প্রতীয়মান হচ্ছে। এর আগে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের সাতগাঁও এলাকায় এনসিপির জুলাই পদযাত্রায় বাধা দেয় পুলিশ। এ সময় বাকবিতণ্ডা হয় নেতাদের সঙ্গে। নিরাপত্তা থ্রেট কারা? আপনি তাদেরকে না ধরে আপনি আমাদের রাস্তা আটকাচ্ছেন। আপনি হবিগঞ্জে হচ্ছে 144 ধারা দিচ্ছেন, আপনি শ্রীমঙ্গলের রাস্তা আটকাচ্ছেন, আপনি আনলফুল কাজ করতেছেন। আপনি আবার কথা বলতেছেন পৌর এলাকার ভিতরে। আপনি তো 144 ধারা দিচ্ছেন, আপনি আইনের লোক না? আপনি আইনের লোক তো? আপনি বলেন কোন আইনে আপনি আমাকে এখানে বাধা দিচ্ছেন? মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে পদযাত্রা শেষে ফেরার পথে এনসিপি নেতাদের উপর হামলার অভিযোগ ওঠে স্থানীয় ছাত্রদলের বিরুদ্ধে। এতে এনসিপি নেতা সার্জিস আলম সহ বেশ কয়েকজন আহত হন। তারেক রহমান, সালাউদ্দিন আহমেদ বলুক যে তারা এভাবে সন্ত্রাসী পালবে, এভাবে দমন করবে, আরেকটা স্বৈরাচার কায়েম করবে, তাহলে আমাদের যা করে আমরা তাই করব। এ হামলার প্রতিবাদে বুধবার বিকেলে হবিগঞ্জে সমাবেশের ডাক দেয় এনসিপি। একই সময় ও একই স্থানে পাল্টা সমাবেশ ঘোষণা করে জেলা ছাত্রদল ও যুবদল। অতর্কিতভাবে ছাত্রদল, যুবদল এবং বিএনপির সন্ত্রাসীরা আমাদের নেতৃবৃন্দ এবং আমাদের যে গাড়িবহর ছিল সেখানে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর এলাকায় 144 ধারা জারি করে জেলা প্রশাসন। বন্ধ করে দেওয়া হয় সভা সমাবেশ ও মিছিল। নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয় বিজেপি সহ আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। সার্বভৌমত্ব ও পারস্পরিক স্বার্থ বজায় রেখে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেবে ঢাকা দিল্লি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান।
তিনি জানান, ভারতে ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ ও সফর সম্পর্কে পর্যালোচনা চলছে। অন্যদিকে ভারতের হাই কমিশনার জানান, সংস্কৃতি, ক্রীড়া ও ভিসা প্রক্রিয়া সহজ করা সহ সব বিষয়ে আলোচনায় স্থান পেয়েছে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বাংলাদেশে মন্ত্রী পদমর্যাদায় ভারতীয় হাই কমিশনার পদে দায়িত্ব পাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন দীনেশ ত্রিবেদী। প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ও পরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাই কমিশনার। প্রায় 1 ঘণ্টার বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতা দীনেশ ত্রিবেদী। আমাদের ইস্যু সব একই আছে, হিস্টোরিক্যালি, কালচারালি, ইভেন স্পোর্টস, ক্রিকেট, আমরা সব কথা বলেছি। আই এম গোয়িং ভেরি হ্যাপি ফ্রম হিয়ার। We have opened up the visas, as you know, for the mutual benefits of people from India and Bangladesh both. They are extremely happy. Meetingটা খুবই ভালো হয়েছে, which is absolutely the foundation of which is the mutual benefit from people to people. জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে উদ্গ্রীব রয়েছে দিল্লি। আশা করেন এই সফরের মধ্য দিয়ে দুই দেশের বিদ্যমান নানা সমস্যা সমাধানের। That we are anxiously waiting for the Honorable Prime Minister of Bangladesh for a visit to India, and I'm sure in the near future it will happen. We are very hopeful, and we are all looking forward to that. There is no problem which cannot be sorted out. পরে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সাংবাদিকদের জানান, আগামী দিনে দুদেশের সম্পর্ক এগিয়ে নিতে একসাথে কাজ করবে ঢাকা ও দিল্লি। আগামীতে আমাদের দুদেশের সম্পর্ক পারস্পরিক সার্বভৌম সমতার ভিত্তিতে আমরা এগিয়ে নিয়ে যাব, এই বিষয়ে আমরা একমত পোষণ করি। প্রধানমন্ত্রীর আমন্ত্রণ বিষয়ে আমরা সেটা এখন রিভিউ করছি। চীনের সঙ্গে আমাদের একটা অত্যন্ত ভালো সফর হয়েছে। ভবিষ্যতে যদি ভারতে আমাদের প্রধানমন্ত্রী যান, আমরা আশা করব সেই সফরটিও অত্যন্ত ভালো হোক। তবে এই সৌজন্য সাক্ষাতে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনার বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে স্পষ্ট জানান পররাষ্ট্রমন্ত্রী। বিশেষ কোনো ইস্যু নিয়ে এবার কথা বলিনি। সব এই আমাদের মধ্যে যা বিষয়গুলো আছে আগামী দিনগুলি সব নিয়ে তো আমরা আলোচনা করব। জয়শঙ্কর সাহেবের সঙ্গে আমার দেখা হয়েছে এবং আমরা দুজনেই আশা প্রকাশ করেছি যে আগামী দিনগুলিতে আমাদের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে দুপক্ষই কাজ করবে। কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ সবার আগে দেখা হবে বলেও জানান ডক্টর খলিলুর রহমান। একজনের সম্পর্ক ক্ষতি করে আরেকজনের সম্পর্ক বৃদ্ধি করছে, আমরা কখনোই সেটা করব না। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করেছেন মাইলস্টোন স্কুল ট্র্যাজেডিতে নিহত 8ম শ্রেণীর শিক্ষার্থী তাসনিয়ার ছোট ভাই তাহসিন। বাবা নাজমুল হককে সাথে নিয়ে তিনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন তাহসিন। এ সময় সন্তান হারানো বাবাকে গভীর সমবেদনা ও শোক জানান প্রধানমন্ত্রী। ভবিষ্যৎ লক্ষ্য বাস্তবায়নে তাহসিনকে নিষ্ঠার সাথে কাজ করার পরামর্শ দেন তারেক রহমান। প্রধানমন্ত্রী নিজের সই করা একটি বাস্কেটবল ও ড্রোন সেট উপহার দেন খুদে এই শিক্ষার্থীকে। সাক্ষাৎ শেষে উচ্ছ্বসিত তাহসিন জানায়, সরকার প্রধানের সাথে দেখা করতে পেরে সে খুব আনন্দিত ও অনুপ্রাণিত। তারুণের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ অর্জিত হয়েছে মন্তব্য করে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্রান্তিকালে হাল ধরা এই তরুণরাই দেশের শক্তি। বিকেলে রাজধানীর তেজগাঁও আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বিতর্ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সরকার যোগ্যদের মূল্যায়নে কাজ করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নানা সমস্যা থাকলেও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দিকেই এগুচ্ছে সরকার। আমাদের তরুণরা তাদের যে ক্ষমতা দিয়ে, তাদের দেশের প্রতি যে ভালোবাসা দিয়ে, একটা ফ্যাসিবাদকে হটিয়ে দিয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করেছে, উদার একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করবার সুযোগ এনে দিয়েছে। এই জিনিসটা কিন্তু আমাদের জন্য একটা বিরাট পাওয়া। আমাদের সামনে চ্যালেঞ্জ অনেক, সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে রাতারাতি সব কিছু হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। দলীয় লোক নিয়োগ দেওয়ায় নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারছে না বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার।
রাজধানীর আগারগাঁওয়ে ইসির সাথে বৈঠক শেষে এই কথা বলেন তিনি জানান, বিএনপির রাজনীতিতে যুক্ত শামসুল আলমকে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব করা হয়েছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থীদের জয়ী করতে সরকার এই নিয়োগ দিয়েছে বলে জানান জামায়াতের এই নেতা। খায়রুল ইসলামের রিপোর্ট। সদ্য নিয়োগ পাওয়া ইসির অতিরিক্ত সচিব শামসুল আলমের নিয়োগ বাতিলের দাবি ও স্থানীয় সরকার নির্বাচনে দলের বিভিন্ন সুপারিশ তুলে ধরতে বুধবার নির্বাচন কমিশনে যায় জামায়াতের প্রতিনিধি দল। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করেন নির্বাচন কমিশনারের সাথে। বৈঠক শেষে গোলাম পরোয়ার বলেন, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত একজন ব্যক্তিকে সাংবিধানিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অন্তরায়। অতিরিক্ত সচিব পদে নিয়োগ দেওয়ার মধ্যে আজ্ঞাবহ থেকে তিনি যেন সরকারি দলের লোকদেরকে নির্বাচনে বিজয়ী করে নিয়ে আসতে পারেন, সেই ফাংশনটা উনি যেন এখানে বসে করতে পারেন, সেই তৎপরতার জন্যই তাকে এখানে স্পেশালি অ্যাসাইন করে এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। স্থানীয় সরকারের প্রস্তাবিত বিধিমালায় এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচন করতে পারবে না বলে যে বিধিনিষেধ দেওয়া হচ্ছে তার বিরোধিতা করেন মিয়া গোলাম পরোয়ার। প্রশ্ন তোলেন, জাতীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরা অংশ নিতে পারলে স্থানীয় নির্বাচনে কেন পারবে না? বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনের সুদীর্ঘ ইতিহাসে স্কুল, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা নির্বাচনে অংশ নিয়ে থাকেন। সংবিধানে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের লোকদের রাজনীতি করা তো নিষিদ্ধ নেই, এবং জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনের ব্যাপারে তো আপনারা কোনো বিধিনিষেধ আরোপ করেননি, তারা তো ইলেকশন করছেন। সংবিধানে নাগরিক অধিকারের ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে প্রত্যেক সিটিজেনের যে সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হয়েছে এটা তার খেলাফ। এছাড়া সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের নিয়োগ দিয়ে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সুবিধা নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন জামাতের সেক্রেটারি জেনারেল। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। কাটছেই না গ্যাস সংকট। টানা কয়েকদিন ধরে গ্যাসের অভাবে বাসাবাড়িতে চুলা না জ্বলায় রান্না নিয়ে চরম ভোগান্তিতে নগরবাসী। গ্যাস সরবরাহ না থাকায় সিএনজি ফিলিং স্টেশন, শিল্প কারখানা ও বিদ্যুৎ উৎপাদনও ব্যাহত হচ্ছে। তবে আগামী বুধবার নাগাদ পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। তৌহিদুর রহমান নিশানের রিপোর্ট। রাজধানীতে কমছে না গ্যাস সংকট। গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় অনেক স্টেশন এখন সাময়িকভাবে বন্ধ। কোথাও কোথাও সীমিত পরিসরে গ্যাস চালু থাকলেও সেখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর নাকাল নগরবাসী। স্টেশন নাই, গ্যাস লাইনে গ্যাস নাই, তো গ্যাসটা দিব কোথা থেকে? এই আমরা এইভাবে চলতেছি আর কি। এই যে কেউ 60 টাকা, 80 টাকা, 90 টাকা, 100 টাকা এক টিপ বা 2 টিপ মারতে পারে, গ্যাস থাকে না। আবার দীর্ঘ অপেক্ষার পরও গ্যাস না পেয়ে খালি হাতেই ফিরতে হচ্ছে অনেক চালককে। গ্যাসের দাম বাড়াই দাও, কোনো সমস্যা নাই, কিন্তু গ্যাস স্টেশন ভালো পাওয়া যায়। প্রাইভেট গাড়ি ভিআইপি ওই যে সিরিয়ালে দেয়, আমরা প্রেশার পাই না, আমরা পাই 30 টাকা, 40 টাকা, 50 টাকা এরকম গ্যাস পাই। এক টিপ মাইরে আবার সিরিয়াল দেওয়ার লাগে। গ্যাস নিতে হইব, না খেয়া না নেয়া সিরিয়াল দিয়ে বসে থাকা লাগে। গ্যাসের স্বল্প চাপের নেতিবাচক প্রভাব শিল্প খাতেও। অনেক কারখানায় গ্যাস না থাকায় কমিয়ে দেয়া হয়েছে উৎপাদন। সময়মতো উৎপাদিত পণ্য সরবরাহ নিয়েও অনিশ্চয়তায় সংশ্লিষ্টরা। বাসাবাড়িতেও গ্যাস সংকট এখন চরমে। অনেক এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত গ্যাসের চাপ না থাকায় বন্ধ রান্নাবান্না। ফলে বাধ্য হয়ে বৈদ্যুতিক হিটার, ইন্ডাকশন চুলা কিংবা এলপিজি সিলিন্ডার ব্যবহার করছেন অনেকেই। এদিকে তিতাস গ্যাস কোম্পানি জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে মহেশখালীর এলএনজি টার্মিনালগুলো থেকে আরএলএনজি সরবরাহ দৈনিক প্রায় 450 MMCFD কমে গেছে। তবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, গ্যাস সংকট পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগবে। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ কালচারাল সেন্টার ও ফিডাফ বাংলাদেশের যৌথ উদ্যোগে আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল কালচারাল ফেস্টিভ্যাল। বিশ্ব দরবারে দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও নৃত্যশিল্পকে তুলে ধরাই লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা। রাজধানীর কারওয়ান বাজারে এটিএন বাংলা কার্যালয়ে অনুষ্ঠিত ফিডাফ বাংলাদেশের সাধারণ সভায় নেওয়া হয় আয়োজনের নানা পরিকল্পনা। ঐশী গোস্বামী প্রমাণ রিপোর্ট। এটিএন বাংলার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক সংস্থা ফিডাফ বাংলাদেশের সাধারণ সভা।
এতে জানানো হয় বিশ্বের বিভিন্ন দেশের শিল্পী, সাংস্কৃতিক প্রতিনিধি ও ব্যক্তিত্বদের অংশগ্রহণে আয়োজন করা হবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল কালচারাল ফেস্টিভ্যাল 2027। পৃথিবীর সবচেয়ে বেশি ফেস্টিভ্যালে যে কজন ডিরেক্টর আছে ফিডাপের, আমি সবচেয়ে 72টা ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছি। এই অভিজ্ঞতাটা আমরা কিন্তু কাজে লাগাতে পারবো। এই ধরনের আয়োজন করতে পারলে আমরা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারবো। দেশের মুখ উজ্জ্বল করলে আমরা সরকারের সহযোগিতা পাবো না, এটা তো হতেই পারে না। সরকার আপসে চলে আসবে যখন দেখবে যে আমরা কি করছি, এটা বোঝাতে পারলেই হয়ে গেল। আমরা একটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল, কালচার ফেস্টিভ্যাল করতে চাই। সেখানে নাচের পাশাপাশি গান থাকবে, জাদু থাকবে, এটা থাকতেই হবে। এটা আমাদের কালচারটা তুলে ধরবো আমরা। এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান এবং ফিড অফ বাংলাদেশের সভাপতি ডক্টর মাহফুজুর রহমান বলেন, সবার অংশগ্রহণে কালচারাল ফেস্টিভ্যাল দেশের ইতিবাচক ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি দেশীয় সংস্কৃতিকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় পৌঁছে দেবে। আমরা উদ্যোগ নিচ্ছি ইন্টারন্যাশনাল একটা ফেস্টিভ্যাল করার জন্য। এই উদ্যোগে সবাই মিলে সিদ্ধান্ত হয়েছে যে আমরা আগামী জানুয়ারিতে আন্তর্জাতিক ফেস্টিভ্যাল করব। ফিডাবের নিজ উদ্যোগে এটা করা হবে। সভায় আরও উপস্থিত ছিলেন পেশাজীবী সংগঠনের নেতা রফিকুল আলম, নাট্যকার সোহেল আরমান, সঙ্গীতশিল্পী ফাতেমা তুস জোহরা, নৃত্যশিল্পী নীলুফার ওয়াহিদ পাপড়ি এবং এটিএন এডুকেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর রোকসানা আক্তার রিনি। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। যৌন নিপীড়নের দায়ে 8 কোটি 33 লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার রায় বাতিল চেয়ে আবারও সুপ্রিম কোর্টে আবেদন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীরা। মার্কিন লেখিকা কলামিস্ট জেন ক্যারলকে যৌন নিপীড়নের অভিযোগে ট্রাম্পকে 8 কোটি 33 লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার রায় দেয় আদালত। গত জুন মাসেও ক্ষতিপূরণ বাতিল চেয়ে আবেদন করেছেন ট্রাম্পের আইনজীবীরা, তবে সেইবার তা নাকচ করে দিয়েছিলেন সর্বোচ্চ আদালত। 2019 সালে মার্কিন লেখিকা কলামিস্ট জেন ক্যারল প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলে মামলা করেছিলেন। 2023 সালে মামলার রায় দেন নিম্ন আদালত। সেই রায় ট্রাম্পকে ক্ষতিপূরণ হিসেবে 8 কোটি 83 লাখ ডলার দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এবারে জানিয়ে দেব খেলার খবর। ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ দলের নেতৃত্ব থেকে বাদ পড়লেন মেহেদী হাসান মিরাজ। একই সাথে নতুন অধিনায়কের নামও ঘোষণা করেছে বিসিবি। ক্রিকেট বোর্ডের সভা শেষে সংবাদ সম্মেলনে নতুন অধিনায়ক লিটন দাসের নাম ঘোষণা করেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। 2027 ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিসিবি সভাপতি। পরাগ আরমানের রিপোর্ট। অস্ট্রেলিয়ার সঙ্গে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। এরই মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সভা শেষে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানান, ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে সরিয়ে দেয়া হয়েছে। ওয়ানডে ও টি-20 দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস। ওয়ানডেতে সহ অধিনায়ক করা হয়েছে তাওহিদ হৃদয়কে। And we have only love and respect towards him. And going forward, the new white ball captain and the test captain, I say we wish them very well. 2025 সালের জুনে ওয়ানডে দলের নেতৃত্ব পাওয়ার পর মিরাজের অধীনে বাংলাদেশ 24টি ওয়ানডে খেলেছে। এর মধ্যে 10টিতে জয় এবং 13টিতে হেরেছে, একটি ম্যাচ টাই হয়েছে। দেশের বাইরে খেলা 12টি ওয়ানডের মাত্র একটিতে জিতেছে টাইগাররা। তামিম জানান, 3 অধিনায়কের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে বিসিবি। Obviously the board and the department will take that decisions. But আমরা যদি প্রতি সিরিজকে যদি ওইভাবে করে ট্রিটমেন্ট করা শুরু করি, are we going to take the cricket forward? I don't think so. বিপিএল আয়োজন নিয়ে ধোঁয়াশায় রাখলেন বিসিবি সভাপতি। আমরা যদি ইনশাআল্লাহ ভবিষ্যতে বিপিএল করি, তখন আমরা প্রপারলি করব, যতটুকু সবকিছু ম্যানেজ করে নিয়ে এসে করা সম্ভব আমরা ওইভাবে করব। আই থিংক আই হ্যাভ স্পোকেন অ্যাবাউট দিস বিফোর। বিসিবি সভাপতি জানান, অধিনায়কের চেয়ে মিরাজকে একজন পারফর্মার হিসেবে দেশের বেশি প্রয়োজন। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার।
জুলাই পদযাত্রায় হামলার ঘটনায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিকে প্রধান আসামি করে 11 জনের বিরুদ্ধে এনসিপির মামলা। দ্রুত হামলাকারীদের গ্রেফতার দাবি নাহিদের। প্রধানমন্ত্রী দিল্লি সফর হচ্ছে কিনা পর্যালোচনা করছে সরকার। ভারতীয় হাইকমিশনের সাথে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী। স্বার্থের ভিত্তিতে ঢাকা দিল্লি সম্পর্ক এগিয়ে নেয়ার প্রত্যয়। দলীয় লোক নিয়োগে ব্যাহত হচ্ছে ইসির স্বাধীনতা ও নিরপেক্ষতা, অভিযোগ জামায়াতের। স্থানীয় নির্বাচনে বিধিমালা সংস্কারে দলের 9টি প্রস্তাব। এবং কাটছেই না গ্যাস সংকট, রান্নায় চরম ভোগান্তিতে নগরবাসী। শিল্প কারখানা ও বিদ্যুৎ উৎপাদন ব্যাহত। আগামী বুধবার নাগাদ পরিস্থিতি উন্নতির আশা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা।